আপনারা শুনছেন ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর। তোমরা শুনছো ভাবনাতীত, আমি শুভঙ্কর তোমাদের সঙ্গে রয়েছি। আজকে আমার মনটা খুব ভারাক্রান্ত, তাই বেশি কথা আজকে বাড়াবো না, শুধু ঘটনায় যাব। এটা আমাদের 6th এপিসোড, আর তোমাদের সকলের সাপোর্ট আর ভালোবাসায় আমরা 6th এপিসোড অব্দি চলে এসেছি। তবে যেদিন ভাবনাতে শুরু করেছিলাম সেদিন আমরা এটা ভাবিনি যে মানুষের জীবনে সত্যি ঘটনাকে খুঁজতে খুঁজতে কখন আমরা মানুষের জীবনের এরম ঘটনারও সম্মুখীন হব, যেগুলো যথেষ্ট বেদনাদায়ক এবং যথেষ্ট কষ্টকর, কষ্ট দেয় মানুষকে। আজ আমার মনটা ভারাক্রান্ত শুধু এই জন্য নয় যে ঘটনাটা খুব কষ্টের, বরং যে আমার ঘটনাটা শুনিয়েছে তার চোখের জলে আমি সেই কষ্টটাকে দেখেছি। তাই যে আমার মনটা প্রচন্ড ভারাক্রান্ত হয়ে আছে। এই জন্যই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে ঘটনাটা পুরোটা শুনো, আর জানি যে তোমাদের এটাতে কি মত। বেশি কথা বাড়াতে চাইবো না, চলো ঘটনাটা শুরু করা যাক। আমার বোন তৃষা, যে আমাদের চ্যানেলের সেকেন্ড এপিসোডের ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছিল, সে আমাদের পরিবারের জন্য এই ঘটনাটা কালেক্ট করেছে তার এক দিদির কাছ থেকে। সেই দিদি আমার সাথে আলাপ করে তার মুখে আমি ঘটনাটা শুনেছি, ওদেরকেও সেটা আমি আজ শোনাতে চলেছি। ম্যাডামের ডাকে চেতনা ফিরে এলো স্বপ্নার। কি ব্যাপার, কোন দিকে মনে আছে তোমার? কি পড়াচ্ছি বলো তো? স্বপ্না অন্য মনস্ক থেকে হঠাৎ যেন চমকে ম্যামের দিকে তাকালো, উঠে দাঁড়িয়ে আমতা আমতা করতে লাগলো। মানে ম্যাম, আপনি পড়াচ্ছিলেন, মানে। যাও ক্লাসের বাইরে গিয়ে দাঁড়াও, যাও। কোন দিকে মন থাকে? যাও বাইরে যাও। কোনো কথা না বাড়িয়ে স্বপ্না ক্লাসের বাইরে চলে যাও, যদিও সে এমনিও খুব কম কথা বলে। স্বপ্না হচ্ছে আমার বন্ধু, আমার আন্টির পাড়ায় থাকে। স্কুলে আসা থেকে তার সাথে আমার আলাপ, শুধু তাই নয়, তারপর থেকে টিউশনও তার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। যদি স্বপ্নার বর্ণনা দিই তাহলে সেই বর্ণনা হবে একটি অপরূপ সুন্দর মেয়ে। যেমন ফর্সা তার গায়ের রং, তেমনি নীলচে দুটো তার চোখ, লম্বা চুল, এক কথায় যাকে বলে অপরূপ সুন্দর। খুব মায়াশীল তার মুখ। স্বপ্না বরাবর খুব চুপচাপ থাকে, কারোর সাথে বেশি কথা বলে না, কারোর সঙ্গে বেশি মেশে না, নিজের মতোই থাকে। আমার সাথে তার খুব ভালো বন্ধুত্ব ছিল। সব ঠিক চলছিল, হঠাৎ আমরা লক্ষ্য করি যে স্বপ্না দিন দিন যেন কেমন পাল্টে যাচ্ছে, আরো বেশি চুপচাপ থাকতে শুরু করে দিয়েছে। চোখের তলায় ডার্ক সার্কেলস পড়ে যাচ্ছে। স্বপ্না যেহেতু খুব ফর্সা, তাই তার হাতে পায়ে ছোট ছোট খুদো চোখে পড়তো। আমরা হঠাৎ একদিন লক্ষ্য করি যে যেন মনে হচ্ছে তার হাতে অনেকগুলো ইঞ্জেকশন ফোটানো হয়েছে, সারা হাতে ছিদ্র 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 হয়ে আছে। আমরা জিজ্ঞেস করি যে কি হয়েছে তো, এরকম কি করে হলো? ও ও কিছু না, ও কিছু না, পড়ে গেছিলাম আমি, পড়ে গিয়ে হাতে মনে হয় কিছু ফুটেছে। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে পড়ে গিয়ে কিছু ফোটেনি, এটা কিছু একটা ফোটানো হয়েছে। স্বপ্নের পরিবারে তার বাবা, মা, এক ছোট ভাই আর সে থাকে। বাবা কাজের সূত্রে বেশিরভাগ বাইরে থাকে, আর ভাই খুবই ছোট। দিন দিন এই বিষয়গুলো বাড়তে থাকে। স্বপ্নাকে দেখলে মাঝে মাঝে মনে হতো যেন তার উপর খুব টর্চার করা হচ্ছে, যেন ওকে কেউ খুব মারধর করছে। সারা গায়ে সেই দাগ ফুটে উঠতো। কিন্তু জিজ্ঞেস করাতেও সবসময় ব্যাপারটাকে এড়িয়ে গেছে, কখনো বলেনি যে কি হয়েছে। যাই হোক, এইভাবেই বেশ কিছুদিন যাচ্ছিল। কিন্তু সামনে যে একটা এত বড় দুর্ঘটনা ঘনিয়ে আসছিল, এটার কারোর আভাসও ছিল না। থার্ড পিরিয়ড শেষ হওয়ার ঘন্টা পড়লো। ম্যাম ক্লাস দিয়ে বেরিয়ে গেলেন। বাইরে গিয়ে বললেন যে যাও ক্লাসে গিয়ে বসো, আর তোমার গার্জেনকে নিয়ে আসবে কালকে। ম্যাম, বলছি বাবা তো কাজের সূত্রে বাইরে, আর মা আর ভাইও তো বেড়াতে গেছে। আমি মানে এখন তো বাড়িতে কেউ নেই নিয়ে আসার মতো। বেশ,
মার ভাই কবে ফিরবেন? গত আগামীকাল ফিরে আসবে। বেশ, আগামীকাল ফিরলে গার্জেনকে দেখা করতে বলবো। যাও ভেতরে গিয়ে বসো। তোমার কি শরীর খারাপ নাকি? না না তো ম্যাম। ঠিক আছে, যাও। ফোর্থ পিরিয়ডে স্বপ্না এসে আমার পাশে বসলো। ফোর্থ পিরিয়ডের পরের পিরিয়ড হচ্ছে টিফিন পিরিয়ড। আর টিফিন পিরিয়ডে আমাদের স্কুলের বাইরে ফুচকাওয়ালা বসতো। সব স্টুডেন্টরা গিয়ে ভিড় করে ফুচকা কিনতো। ভেবে দেখলাম যদি বেশি দেরি করি তাহলে আর তেঁতুল পাবো না। তাই ফোর্থ পিরিয়ড চলাকালীন যখন আর 10 মিনিট বাকি ঘন্টা পড়তে, তখন ম্যাডামকে বলে উঠলাম যে, ম্যাডাম, মে আই গো টু টয়লেট? ইয়েস ইউ ক্যান। সঙ্গে সঙ্গে দেখলাম স্বপ্না উঠে দাঁড়িয়ে বলে উঠলো, ম্যাডাম, মে আই গো টু টয়লেট? ইয়েস ইউ ক্যান। আমাদের নিয়ম ছিল যে দুজনের বেশি যেতে পারবে না, তাই আমাকে আর স্বপ্না দুজনকেই ছাড়া হয়। আমি বেরিয়ে দেখি স্বপ্ন আমার পিছন পিছন আসছে। আমাকে জিজ্ঞেস করলো যে, কি রে, তুই টয়লেটে যাবি না? আরে না রে, আমি তেঁতুল কিনতে বেরিয়েছি। আসলে টিফিন টাইমে লাইন পড়ে যাবে তো, তাই ভাবলাম এই তুই কিন্তু আমার ম্যামকে বলিস না। স্বপ্না মাথা নেড়ে সহমতি জানায়, দিয়ে আস্তে আস্তে আমায় জিজ্ঞেস করে, এই শোন না রে, তুই টিফিন এনেছিস? হ্যাঁ এনেছি, কেন, খাবি তুই? স্বপ্না এবারেও মাথা নেড়ে আমাকে সহমতি জানায়। আমরা স্কুলের এক ছাদে কোণের দিকে গিয়ে টিফিন খেতাম, কারণ আমার বাড়ি থেকে আমাকে টিফিনে বাসি রুটি আর তরকারি দিয়েছিল। ওটা তো আর সকলের সামনে খাওয়া যায় না, বন্ধুদের সামনে তাহলে আর প্রেস্টিজ বলে কিছু থাকবে না। তাই ছাদে চলে গেলাম, এক কোণে স্বপ্না আর আমি গিয়ে বসলাম। টিফিনটা বাড়ি দিতেই দেখলাম স্বপ্না তাড়াতাড়ি করে ওটা খেতে শুরু করলো। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। ওই বাসি রুটি তরকারি আমারও খেতে কেমন একটা লাগে, স্বপ্না সেটা এমন ভাবে খাচ্ছে যেন সে অনেক দিন খেতে পাচ্ছে না, বা তার খুব জোর খিদে পেয়েছে। আমি অবাক দৃষ্টি তার দিকে তাকিয়ে আছি। স্বপ্না হঠাৎ আমার দিকে ঘুরে বলল যে, কি ব্যাপার, ওরম করে দেখছিস? কিছু না, দেখে নে, কে জানে আর কখনো দেখতে পাবি কিনা। কেন, কোথাও ঘুরতে যাচ্ছিস নাকি? হ্যাঁ, ঘুরতে যাচ্ছি। কাকু কাকিমা যাচ্ছে নাকি সঙ্গে? না না, একাই যাচ্ছি। এর বেশি আর কোনো কথা ওর সাথে আমার সেদিন হলো না। সেদিনের মতো আমরা স্কুল ছুটির পর যে যার বাড়ি চলে গেলাম। পরের দিন পাড়ায় একটা খবর রটে গেল। সেই খবরটা আমার কানেও এলো, আর খবরটা শুনে যেন আমার পায়ের তলা দিয়ে মাটি সরে গেল। স্বপ্না আর বেঁচে নেই, সে আত্মহত্যা করেছে। এই খবরটা কানে আসতেই আমি ভেঙে পড়লাম দুঃখে। আমার এত ভালো একটা বন্ধু, ও ও আত্মহত্যা করতেই পারে না। আত্মহত্যা করেছে, যেন আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। কি করে সম্ভব? এ কি সত্যি নাকি এটা গুজব? জানার জন্য আমি ছুটতে চলে যাই আন্টির পাড়ায়। গিয়ে দেখি তার বাড়ির চারিপাশে লোকের ভিড়। এটা কোনো গুজব নয়, এটা একটা সত্যি ঘটে যাওয়া ঘটনা। আমার প্রাণের বন্ধু আর বেঁচে নেই। লোকের মুখে জানতে পারি যে তার বাড়িতে যখন কেউ ছিল না, সে বাড়ির সব কাজ করে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে তাদের বাড়ির পাশে যে পুকুর ছিল, সেই পুকুর পাড়ের পেয়ারা গাছের তলায় দাঁড়িয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। বিভীষিকাময় সেই মুহূর্ত। গায়ের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, গায়ের চামড়া পুড়ে পুড়ে উঠে যেতে থাকে। যখন পাড়ার সব লোকেরা দেখে যে ওদের বাড়ির পিছনের বাগান থেকে এক রাশ ধোঁয়া উঠে আসছে, তখন সবাই ছুটে আসে, কিন্তু ততক্ষণে প্রচুর দেরি হয়ে গেছে। ততক্ষণে স্বপ্নার শরীরটা জ্বলে একটা বীভৎস রূপ ধারণ করেছে। কি এমন যন্ত্রণা তার, যে আগুনের সেই জ্বালা তার সামনে তুচ্ছ হয়ে গেল। পাশে জল ভরা পুকুর থাকতেও সেই জ্বালা সে সহ্য করে নিল।
কিন্তু পুকুরে সে ঝাঁপ দিল না। কি এমন যন্ত্রণা থাকতে পারে তার জীবনে? পরে সেই ঘটনাও আমাদের সামনে এলো যে কি সেই যন্ত্রণা তার জীবনের। সেটা আর কিছুই নয়, তার নিজের মা। আগেকার দিনের লোকের এক বদ্ধমূল ধারণা ছিল যে ছেলে মানেই সবকিছু, মেয়ে মানেই কিছু নয়। ঠিক সেই ব্যবহারই তার মা করতো তার সঙ্গে। তার ভাইকে তার মা যতটা ভালোবাসতো তার অনেক বেশি অপছন্দ করতো তাকে। ঘরের সব কাজ তাকে দিয়ে করাতো, খেতে দিত না, মারধর করতো, খুব বাজে ব্যবহার করতো, তার জীবন দুর্বিষহ করে তুলেছিল। না খেয়ে মানুষ খিদের জ্বালা কদিন সহ্য করতে পারে? তা সত্ত্বেও মুখ বুজে স্বপ্না সব সহ্য করত। সেদিন সব পরিষ্কার হয়ে গেল যে তার হাতে সেই দাগগুলো কিসের দাগ। তার মা তাকে ঝাঁটা, বেলচা, খুন্তি যা পারতো তাই দিয়ে মারধর করত। মনের যত রাগ সব তার উপর ঝাড়ত। এই যন্ত্রণার সামনে আগুনের জ্বালাও কিছু নয়, কারণ এ তো মনের জ্বালা। সেই জ্বালায় জ্বলে মিটা শেষ হয়ে গেল। তার বাবা যখন ফিরে আসে, ফিরে এসে সব দেখে তার বাবা ওখানেই জ্ঞান হারায়। তার মাকে পাড়ার লোকেরা এই মারে কি সেই মারে, কিন্তু আর কি হবে? মেয়েটা কি আর ফিরে আসবে? আর কখনো ফিরে আসবে না। ঘটনাটা এত অবধি হলে হয়তো এটা নিয়ে বলার মতো শুধুমাত্র বেদনাটুকুই থাকতো, কিন্তু কষ্ট যে এখনো আরো বাকি। অনেক স্বপ্ন ছিল ওই বাচ্চাটার চোখে। ও যে নিজের বাবাকে দেখেনি যাওয়ার সময়, তার বাবা যে তাকে খুব ভালোবাসতো, সেই টানটা তো সে ছাড়তে পারেনি। তারপর শুরু হয় আরেক কাহিনী। এই ঘটনার প্রায় 2 দিন কেটে যায়। একদিন রাতে যখন সবাই ঘুমোচ্ছে, হঠাৎ স্বপ্নার ভাই উঠে বসে চিৎকার করতে থাকে আর বলে যে, ও মা, 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 দরজাটা খুলে দাও না মা, দিদি বাইরে বসে কাঁদছে। ও মা, মা ওঠো না মা, মা দরজাটা খুলে দাও, দিদি বাইরে বসে কাঁদছে, দেখ, শোনো শোনো, শুনতে পাচ্ছ না? স্বপ্নের মা চমকে উঠে বসে, ভাবে বোধহয় ছেলে প্রচন্ড জোরে শক পেয়েছে, ওই জন্যে এরকম ভুলভাল কথা বলছে। তাই তার মা তাকে জড়িয়ে ধরে বলে যে, বাবু, বাইরে কেউ নেই বাবু, কেউ নেই বাইরে, ওরম করে না বাবু, কেউ বাইরে নেই। না মা, দিদি দিদি বসে আছে মা বাইরে, আমি শুনতে, দিদি কাঁদছে, দরজা খুলতে বলছে, দরজাটা খুলে দাও না মা, দিদিকে আসতে দাও না ভেতরে। বাবু চুপ করো, ঘুমিয়ে পড়ো, এরম করে না, কেউ নেই বাবা বাইরে, কেউ নেই। হঠাৎ স্বপ্নার বাবা উঠে বসে বলে কি, দাঁড়া মা, আমি আসছি, দাঁড়া মা, দরজা খুলছি মা, দাঁড়া দাঁড়া, আসছি, আমি আসছি। বলে স্বপ্নার বাবা দৌড়ে যায় দরজা খুলতে। স্বপ্নার মা উঠে যায়, উঠে গিয়ে বাবার হাত ধরে বলে, কি করছো এটা তুমি, চলো সবাই চলো। না 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 না, আমার মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে আমাকে ডাকছে, দাঁড়াও, আমি দরজাটা খুলছি, দাঁড়াও। একদম না। স্বপ্নার মা তো পাগলের মতো হয়ে ওঠে, কি করছে এরা, এরা সবাইকে শক পেয়েছে ব্যাপারটাতে, মানে এত শক পেয়েছে এরা। সেই রাতটা কোন রকম কাটলো। পরের দিন যখন স্বপ্নার মা রান্না করছে, হঠাৎ শুনতে পারে স্বপ্নার ভাই পড়ার ঘর থেকে চিৎকার করে মাকে ডাকছে আর বলছে যে, ও মা, মা, ও মা দেখো না, মা দিদি চিটিং করছে, মা দেখো না। স্বপ্নার মা রান্না ফেলে দৌড়ে আসে, সে বলে, কি হয়েছে বাবা? এই দেখো না মা, দিদি কাটাকুটি খেলায় চিটিং করছে, এখানে তো আমি কাটা দেবো, বলো দিদি কেন দিল? স্বপ্নার মা দেখে হতবম্বের মতো দাঁড়িয়ে থাকে। তার ছেলের কি মাথাটাই খারাপ হয়ে গেল নাকি? এখানে তো কেউ নেই বাবা, বাবা এখানে তো কেউ নেই বাবা, কে খেলছে তোর সাথে? আরে মা, দিদি, এই তো দিদি সামনে বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না? স্বপ্নার মা আকাশ থেকে পড়লো, নিজের ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো যে, মা আমাকে ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে, তোর ভাইয়ের সাথে এরকম করিস না, আমার ছেলেটাকে ছেড়ে দে মা, এরকম করিস না। তার মা বুঝতে পেরেছে যে তার মেয়ে শান্তি পায়নি। স্বপ্নার বাবা রোজ রাতে মাঝে মাঝে জেগে ওঠে আর বলে যে, মা মা, মা যাস না মা, মা যাস না, মা যাস না, তোর বাপটাকে ছেড়ে যাস না মা, যাস না।
এরকম চলতে থাকে বেশ কিছু দিন ধরে। তারপর স্বপ্নার বাবা স্বপ্ন পেতে শুরু করে যে তার মেয়ে তাকে এসে বলছে, বাবা, বাবা আমার খুব কষ্ট হচ্ছে বাবা, বাবা আমি মুক্তি পাইনি বাবা, আমি খুব কষ্ট পাচ্ছি তোমাদের ছেড়ে। পাড়ার কিছু লোক তখন স্বপ্নার বাবাকে বলে যে গয়ায় গিয়ে একটা মেয়ের পিণ্ডদান করে এসো, তোমাদের ছেড়ে অত অল্প বয়স চলে গেছে তো, শান্তি পায়নি। আপনার বাবা সবকিছু বিচার বিবেচনা করে ঠিক করে যে গয়ায় গিয়ে একটা পিণ্ডদান করে আসা উচিত, এবং সে গয়ায় গিয়ে একটা পিণ্ডদান করেও আসে। তারপর থেকে তাদের সঙ্গে আর এরকম কিছু ঘটেনি। আস্তে আস্তে ঘটনা ঠান্ডা হয়ে যায়, মানুষের রোজকার জীবন আবার রোজকার মতো চলতে থাকে। সেই স্বপ্নার গল্প, ঘটনা, যাই বলো না কেন, সেগুলো ধীরে ধীরে এই সমাজের ভিড়ে মিলিয়ে যেতে থাকে। এই সমাজের এত বড় মানুষের নামের লিস্টের মধ্যে দিয়ে একটা নাম কোথায় মুছে গেল কেউ জানে না, কেউ বোঝে না, কিচ্ছু বোঝে না। সবাই চোখ বন্ধ করে থাকে এই সমাজে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা, এবং ঘটনাটা পড়ার সময় যতটা না আমি ভয় পেয়েছি তার থেকে অনেক বেশি আমার কষ্ট হয়েছে। রাত্রি 11টা বাজে, আর রেকর্ডিংটা আজকে আমি এখানেই শেষ করতে চাইবো। তবে তোমাদেরকে শেষ করার আগে একটা ছোট রিকোয়েস্ট করতে চাই যে এই মেসেজটা লোকের কাছে অব্দি পৌঁছাও যে ছেলে আর মেয়ে দুই কিন্তু সমান। ইনফ্যাক্ট এই জেনারেশনে এসেও, এখন জেনারেশন জি চলছে, তা সত্ত্বেও এখন এরকম অনেক মানুষ আছে যাদের মাথায় এই ধারণাটা যে ছেলে মানেই সবকিছু, মেয়ে মানে কিচ্ছু নয়। তো এই ধারণাটা যেন, এই ভুল ধারণাটা যেন মানুষের ভাঙে, এটা ভাঙা খুব প্রয়োজনীয়। তো তোমাদের আশেপাশে এরকম মানুষ যদি তোমরা দেখো, তাদের কি ধারণাটা ভাঙানোর চেষ্টা করো। ছেলে মেয়ে উভয় যদি সুশিক্ষা তাদেরকে বড় বড় করা হয়, তারা সমাজে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, সমাজের অনেক কাজে লাগবে। তাই স্বপ্নার সঙ্গে যে ঘটনা ঘটেছে, আমি চাইবো না এরকম ঘটনা যেন আর কারোর সঙ্গে ঘটুক। কেউ যেন এতটা কষ্ট, এতটা জ্বালা না সহ্য করে নিজের মানসিক ভাবে, যে আগুনের পোড়ার জ্বালাও তার কাছে কিচ্ছু হয় না, আগুনের পোড়ার জ্বালা তার কাছে তুচ্ছ হয়ে যায়, এরকম যন্ত্রণা প্লিজ কাউকে দিও না। তো আজকের ঘটনাটা আমি এখানেই শেষ করছি। আর খুব শীঘ্রই আমাদের পয়লা বৈশাখের স্পেশাল এপিসোড আসতে চলেছে, তবে সেই নিয়ে আজ আমি আর কথা বলতে চাই না। তবে তোমরা যদি আপডেট থাকতে চাও তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম জয়েন করতে পারো, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রইলো, আর তোমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাকে পাঠাতে পারো। দেখা হবে একটা অন্য ঘটনার সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর এই মেসেজটা সবার কাছে পৌঁছাতে থেকো যে সবাই যেন সমাজে সমানভাবে জায়গা পায়, সবাই যেন সমান ভালোবাসা পায়। পৃথিবীতে সবকিছু একদিকে, ভালোবাসা একদিকে, তাই ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট। ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থেকো ভাবনাতীত। শুভঙ্কর আছি, থাকবো তোমাদের সঙ্গে। ধন্যবাদ।